নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি শম্পা, তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গিয়েছি। আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব গরমের দিনে কি খাবারগুলো শরীরের জন্যে ভালো। বিয়ের আগে যখন মা এই কথাগুলো বলতো হয়তো এতটা বুঝতে পারতাম না, হয়তো বলতাম যে খাবার তো একটা হলেই হলো। কিন্তু বিয়ের পরে যখন নিজেকে করতে হয় তখন কিন্তু বুঝতে পেরেছি যে আসলেই এই খাবারগুলো শরীরের জন্য ঠান্ডার প্রভাবটা এনে দেয়, আর তাই গরমকালে এই খাবারগুলো খেলে শরীর ভালো থাকে। তো এমনিতেই কম তেলের রান্না খাওয়া, কম মশলা দিয়ে খাওয়া, এটা শরীরের জন্য সব সময়ই ভালো, সেটা হোক গরম হোক শীত। কিন্তু গরমের সময় যেহেতু শরীরে প্রচুর পরিমাণে ঘাম হয়, প্রচুর পরিমাণে শরীরটা হিট হয়ে থাকে, তাই জন্যে ঠান্ডা খাবারগুলো বেশি খাওয়া উচিত। তো আমার শ্বশুরবাড়িতে আমাকে সবসময়ই গরমের দিনে এই ধরনের রান্নাগুলো করতে হয়। আমি জানি না তোমাদেরও কি এই ধরনের রান্নাগুলো করতে হয় কি না। তো যদি তোমরাও আমার এই ধরনের রান্নাগুলো করে থাকো তাহলে তোমরা আমাকে জানাতে পারো যে হ্যাঁ, আমরাও এই ধরনের রান্নাগুলো করি। তো যাই হোক, এখানে হচ্ছে লাউ দিয়ে শুক্তো। তারপর আমি প্রেশার কুকারে দেখলে তোমরা যে আমি প্রেশার কুকারের টক বলে এখানে, ওইটা মাছ দিয়েও খাওয়া যায়, মাছ ছাড়াও খাওয়া যায়। তো আজকে মাছ ছাড়া খাবো। তো সেইখানে বিভিন্ন ছোট মাছগুলো দিয়ে আর কি ওই মানে টকটা করা হয়। তো আমি অনেক সময় অনেকের কাছে শুনেছি বিভিন্ন আঞ্চলিক জায়গায় এই টকটাকে খুব ভালোবাসে তারা খেতে। কিন্তু আমি আমার বাবার বাড়িতে কখনোই এই ধরনের টক খাবার খাইনি, এই শ্বশুরবাড়িতেই প্রথম। ওইটা আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, যেহেতু টমেটো আর লাউ সেদ্ধ করার ব্যাপার আছে। তো এই কারণে যেহেতু সিলিন্ডার, তো এত গ্যাস ফুরিয়ে যাবে, তাই প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। আর এদিকে শুক্তোটা বসিয়ে দিয়েছি। শুক্তোটা করবো আজকে ইলিশ মাছের মাথা দিয়ে। তো আমার শাশুড়ি মা যেভাবে আমাকে এই রান্নাগুলো বলে দিয়েছেন যে এরকম করে রান্নাগুলো করতে হয়, আমি সেভাবেই ট্রাই করি করার। তো মাঝে মাঝে তো একটু ভুলভ্রান্তি হবেই, কারণ ওনাদের এত বছরের এক্সপিরিয়েন্স, আর কারোর প্রথমেই কিন্তু সঠিকভাবে হয় না। তো আমি যখন প্রথম কন্টিনিউ রান্নাটা স্টার্ট করে দিয়েছিলাম, তখন কিন্তু আমি অনেক কিছু ফোড়ন দিতে মানে হিমশিম খেতাম যে কোনটার সাথে কোনটা দেব, কী করব, কী রাঁধবো। তো তখন থেকেই আসলে আমি বুঝতে পেরেছিলাম যে আসলে একটার সাথে আরেকটা যায় না। এই তো রান্নাগুলো হচ্ছে একের পর এক। আর দুপুরবেলা প্রচণ্ড গরম পড়ে। এই গরমের মধ্যে রান্নাঘরে থাকাটা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যায় যারা রান্না করে। তো আমিও এই সমস্যার সম্মুখীন হই, কারণ গরমের মধ্যে রান্না মানে করাটা কতটা কষ্টের, তার থেকে রান্নাঘরে থাকাটা বেশি কষ্টের। তো সংসারটা সবাইকেই করতে হয়, এমন নয় যে আমি একাই এই সংসারটা করছি বা এই কাজগুলো আমাকে একাই করতে হয়। তো সংসার করতে গেলে এই ধরনের কষ্টগুলো আমাদের সহ্য করতেই হবে। তো সবার উদ্দেশ্যে বলবো যে গরমের মধ্যে ঠান্ডা খাবারগুলো খাওয়ার ইচ্ছে না থাকলেও খেতে হবে, কারণ বাইরে এত গরম পড়েছে আর সেই গরমের প্রভাব কিন্তু ঘরের মধ্যেও পড়ে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে শুক্তোটা কিন্তু আমার অলরেডি রান্না হয়ে যাচ্ছিল। আর তোমরা দেখতেই পেলে আমি আলাদা করে একটু শুক্তো উঠিয়ে রাখলাম, কারণ এটা আমার দেবরের জন্য। আমার দেবর মাছের মাথা দিয়ে খাবে না। তো এই তো শুক্তো রান্না শেষ। এরপর আমি টকটা বাগার দেব। আর এই টকটাতে শুধুমাত্র সরিষা আর শুকনো লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দিয়ে সেইখানে মানে রাঁধুনি বাটা দিয়ে নামিয়ে নিতে হয়। তারপর পরিমাণ মতন মিষ্টি, লবণ এগুলো যে যেমন খায় সেরকমভাবে দিয়ে এই টকটা রেডি করা হয়। তো ঠিক আছে, তারপর দুপুরের জন্যে মাছ তো একটা থাকতেই হবে। তো সেই মোতাবেক মাছের আইটেমে মাছও ছিল, আর আজকে ছিল শিং মাছ। তো শিং মাছ খেতে আমার শ্বশুরবাড়ির সবাই অনেক ভালোবাসে। আর গরমের দিনে কাঁচা কলা দিয়ে এরকম পাতলা শিং মাছের ঝোল, সেটা কিন্তু খুবই ভালো শরীরের জন্যে। তো রান্নার প্রসেসটা হয়তো বিভিন্ন মানুষ বিভিন্ন রকম করে থাকেন,
কিন্তু রান্নাটা কিন্তু একই রকম। হয়তো কেউ এখানে অন্য ধরনের সবজি অ্যাড করছে, হয়তো কেউ ওইখানে অন্য ধরনের রান্নার প্রসেসিং অ্যাড করছে, কিন্তু খাবার টেস্ট, সবজি বা রান্নার স্টাইল ভেদে বিভিন্ন হবে, এটাই তো স্বাভাবিক। আমাদের বাবার বাড়িতে শিং মাছের পাতলা ঝোল, কাঁচা কলা দিয়ে, যেখানে কোনো মশলা দেওয়া হয় না, শুধু মানে কী বলে, হলুদ গুঁড়ো আর কাঁচা মরিচ বাটা। কিন্তু আমার শ্বশুরবাড়িতে জিরে বাটা দিতে হয়, তারপর ধনের গুঁড়ো দিতে হয়, যেহেতু তারা এই ফ্লেভারটাই পছন্দ করেন। তো এই রান্নাগুলো পরিচিত হলেও সব বাড়িতে কিন্তু একরকমভাবে রান্না করা হয় না। তো যাই হোক, রান্না তো করতেই হবে। আর যার বাড়িতে যেরকম রান্না মানে খেতে ভালোবাসে, সেখানে সেরকমভাবেই রান্না খেতে হয়। তো এই শিং মাছ ভাজার সময় অনেক ফুটে মাছগুলো। তো বিয়ের আগে যদি এরকম হতো যে এই মাছ ভাজতে হবে, তাহলে হয়তো আমি ভাজার কথা চিন্তাই করতে পারতাম না। কিন্তু বিয়ের পরে হয়তো প্রত্যেকটা মেয়েকেই এই ধরনের সময়ের মধ্যে দিয়ে যেতে হয়, যেখানে হাতে ছ্যাঁকা লাগবে, হাতে ফোস্কা পড়বে, গরম কড়াইয়ের একটু আঁচে হাতটা ঝলসে যাবে। এই ছোটোখাটো সমস্যার সম্মুখীন হতে হতেই একদিন আমরা পাকা গৃহিণী হয়ে উঠি। কিন্তু এর মধ্যে কিন্তু অনেক ইমোশন থাকে, অনেকগুলো সময় কঠিন পার করতে হয়। তো সব কিছু মিলিয়ে আমি বলবো, এটা আমার প্রথম জার্নি নয়, এটা প্রত্যেকটা মেয়েরই একটা স্টেপ জার্নি যায়, যে এখানে মেয়েরা এই ধরনের বিভিন্ন কাজে কাজ করার সময় ব্যাঘাত ঘটে। তো এই সমস্যার সম্মুখীন আমার মাও করেছেন, আমার শাশুড়িও করেছেন, আমাকেও করতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু মাঝে মাঝে খুব কষ্ট হয় যখন ওই কাটা জায়গাটাতে মানে সাবানের জল লাগে বা জেট লাগে, খুব জ্বলে। তারপর আবার অনেক সময় লবণের ছেটা লাগলেও খুব জ্বলে ওঠে। কিন্তু কেন জানি হঠাৎ করেই মনে হয় এটা স্বাভাবিক। কিন্তু আমরা মেয়েরা বিয়ের আগে হয়তো এই স্বাভাবিক বিষয়টাতে খুব মাথা ঘামাতাম। বিশেষ করে আমি কোনো একটা হাতে একটু কালো দাগ হলে খুব টেনশন করতাম, কতক্ষণে এই দাগটা উঠে যাবে, হাতটা দেখতে ভালো লাগবে না। কিন্তু এখন ওই কাঁচা কাঁঠালের তরকারি কাটতে গিয়ে 2-3 দিন 4 দিন পর্যন্ত হাতে ওই কালো কালো দাগগুলো থেকে যায়। তারপর কলার থোড় কাটতে যেয়ে ওই দাগটা রয়ে যায়। কচু শাক ছিলতে গিয়ে ওই কালো কালো দাগটা হয়ে যায়। প্রত্যেকটা মেয়েকেই সময়ের মুখে দিয়ে যেতে হয়। সবাই ভালো থাকবে। আজকের মতন এটুকুই। বাই বাই।